হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফি, ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 4 আমরা ওয়ান শট ডিসকাশন করব। এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক পড়া আমি করিয়ে দিয়েছি, হাতে কলমে প্রশ্ন করিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন কি কি এসে থাকে, ছোট প্রশ্ন কি কি এসে থাকে, কিভাবে সেগুলো লিখবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সমস্ত পড়া প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, আমাদের সবার প্রথমে দিয়েছে কি ভূমিরূপ। আমরা চ্যাপ্টারটা কি ভূমিরূপ। এই যে ভূমিরূপ চ্যাপ্টারটা আমাদের রয়েছে, এখানে আমরা কিন্তু অনেকগুলো পর্বত সম্বন্ধে খুব ভালো করে জানবো, মানব জীবনে পর্বতের প্রভাব সম্বন্ধে জানবো, এগুলো কিন্তু সমস্ত কিছু জানবো। পর্বত কাকে বলে, ওকে, এইসব জিনিসটা আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। সবার আগে আমি তোমাদেরকে একটু বলি যে পর্বতটা কি বা পর্বত কাকে বলে। দেখো, পর্বত কাকে বলে আমরা বলতে পারি যে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 1000 মিটার বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, খাড়া ঢালের মতো রয়েছে, শৃঙ্গযুক্ত, অবশ্যই শৃঙ্গযুক্ত খাড়া ঢালের মতো যে শিলাময় থাকে বা শিলাময় স্তূপ থাকে, তাকে আমরা কিন্তু পর্বত বলতে পারি। যেমন আমরা বলতে পারি সাতপুরা পর্বত, ওকে, যেটা হচ্ছে আমরা একটা স্তূপ বলতে পারি, বা হিমালয় যেটা আমরা ভঙ্গিল পর্বত বলতে পারি। ওকে, বোঝা গেল। আরাবল্লী বলতে পারি, যেটা ক্ষয়জাত পর্বত আমরা বলতে পারি। এবার দেখো, এই চ্যাপ্টারে আমরা পাবো কি না, ভঙ্গিল বিভিন্ন পর্বত যেটা আছে, পর্বতের বিভিন্ন বিভাজনটা, সেটা কিন্তু এই পর্বতে আমরা পাবো। তাহলে একটু ভঙ্গিল পর্বত সম্বন্ধে আমরা একটু জেনে নেবো। ঠিক আছে, যেটা আমরা কিন্তু পড়ার মধ্যে পাবো ভঙ্গিল পর্বত। ওকে, ভঙ্গিল পর্বত দিয়ে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, বড় প্রশ্নে আসে, যেমন ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই প্রশ্ন আসে। ভঙ্গিল পর্বত কাকে বলে, এই পর্বতের ব্যাখ্যা করতে দেয়। ঠিক আছে, তাহলে আমরা আগে সবার আগে জানি যে ভঙ্গিল পর্বতটার সম্বন্ধে। দেখো, ভূপৃষ্ঠে যে নরম পাললিক শিলাস্তর থাকে বা কোমল পাললিক শিলাস্তর, সেটা কি গিরিজানি প্রক্রিয়ায় পার্শ্ব চাপে একদম কি হয় না, পার্শ্ব চাপে ওটা অনেকটা ভাঁজ হয়ে যায়। ধরো দুদিকে দুটো ধরো আমরা কি বলবো, ল্যান্ড রয়েছে, তো এবার দেখো মাঝখানটা কি রয়েছে, ধরো অবতল রয়েছে। এবার যখন সেটাকে পার্শ্ববর্তী চাপটা আসে, সেটা কি হয়, ভাঁজ খেয়ে যায়। তো সেটাই আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর গিরিজানি প্রক্রিয়ায় পার্শ্বচাপে ভাঁজ হয়ে যে পর্বতটার সৃষ্টি হয়, তাকে আমরা বলতে পারি ভঙ্গিল পর্বত। ওকে, যেমন আমরা বলতে পারি যে হিমালয় পর্বত একটা ভঙ্গিল পর্বত। ওকে, তারপরে হচ্ছে আন্দিজ পর্বত, আমরা এটা বলতে পারি। ওকে, এবার দেখো, ভঙ্গিল পর্বতের সৃষ্টি সম্বন্ধে বলতে গেলে সবার আগে আমাদের বলতে লাগবে যে মহীখাত তত্ত্ব। মহীখাত তত্ত্ব আলোকে আমরা ভঙ্গিল পর্বতের সৃষ্টিটা কিভাবে হয়, আবার পাতস্থান যেটা হয়, পাতস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি কিভাবে হয়, এটা একটা ভাব থাকে। দেখো, ভঙ্গিল পর্বতের সৃষ্টিতে আমরা বলতে পারি জার্মানের যে ভূবিজ্ঞানীরা আছে, সেই ভূবিজ্ঞানীদের মতে, কয়েকজন ভূবিজ্ঞানীর নামও তোমরা পাবে, যেমন কোবারের নাম পাবে। ওকে, ভূবিজ্ঞানীর মতে কি না, প্রাচীন যে অনেক বড় আকৃতি, ওকে, প্রাচীন বিশালাকার যেটা অবনমিত সমুদ্র খাতকে আমরা মহীখাত বলে থাকি। ঠিক আছে, কি বললাম, প্রাচীন, আমরা বলতে পারি প্রাচীন বিশাল আকৃতি অবনমিত, ওকে, সমুদ্র খাতকে আমরা মহীখাত সাধারণত বলে থাকি। ওকে, এবার দেখো, এখানে কোবার আরো বলেছিলেন যে মহীখাতের এই যে দুই পার্শ্বস্থ ভূভাগ, সেটা কি হচ্ছে না, ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে এখানে কি হচ্ছে না, পলির আকারে মহীখাতের সঞ্চার ঘটাচ্ছে বা সঞ্চার করছে। এইভাবে ভূগর্ভে কি হচ্ছে, পলির যে নিম্নভূমির চাপ অর্থাৎ নিচের দিকে চাপ পড়ে, তার প্রভাবে মহীখাতের দুপাশে ভূভাগ কি হয়, পরস্পরের দিকে এগিয়ে এলে মহীখাতের সঞ্চিত পাললিক শিলা একদম কি হয় না, ভাঁজ হয়ে যায়, এবং যার ফলে সৃষ্টি হয় কি, ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এখানে আরেকটা কি পড়বো আমরা না, আরেকটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ, সেখানেও কিন্তু ব্যাখ্যা করতে হয়। মোটামুটি আমাদের পুরোটা ব্যাখ্যা দিতে হবে। এখানে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি এখানে 1968 খ্রিস্টাব্দে লে পিচো আধুনিকভাবে
মানে সবার প্রথম এই যে পাত সংস্থান তত্ত্ব সেটা তুলে ধরেছিল। ওকে, এই যে পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভূ অভ্যন্তরে উত্তপ্ত যে গলিত পদার্থের উপর আমরা বলতে পারি প্রধান 7টি পাত ভেসে রয়েছে। কটা পাত না 7টা পাত কিন্তু ভেসে আছে। এই পাতগুলো ভূগর্ভের অতিরিক্ত তাপের ফলে সৃষ্ট কি হয় না পরিচলন স্রোতের দ্বারা এটা কি হচ্ছে না গতিশীল হয়ে পড়ে। আর যখন দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন কি হয় না তখন দুটো পাতের যে সামনে আমরা বলতে পারি যে সঞ্চিত পলিতে প্রবল চাপের সৃষ্টি হয়, কারণ দুটো পাতই তো এগিয়ে আসছে। এবার এই মাঝখানে ধরো পলিটা রয়েছে, দুদিক থেকে দুটো পাত আসছে, মাঝখানে যে পলিটা রয়েছে তার মধ্যে অবশ্যই একটা চাপের তো সৃষ্টি হবে। তো প্রবল চাপের কিন্তু সৃষ্টি হয় আর ওই পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ওকে, এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন ভারতের আমরা হিমালয় পর্বত, ঠিক আছে, এটা পার্শ্বমুখী অভিমুখী চাপের ফলে সৃষ্টি হয়েছে। এইভাবে লিখতে হবে, ভারতের হিমালয় পর্বত পরস্পর অভিমুখী ভারতীয় পাত আর ইউরেশীয় পাতের সংযোগস্থলে তেথিস সাগরের সঞ্চিত পলির প্রচন্ড চাপে ভাঁজ হয়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইভাবে বলতে হবে। আমি পরের প্রশ্নে এই প্রশ্নটা লিখিয়ে দেবো। ঠিক আছে, হলো। এইটা কিন্তু এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা প্রায় পেয়ে থাকি, এটা কিন্তু আমাদের পড়তে হবে। আরেকটা আমাদের প্রশ্ন এখান থেকে আসে, খুব কমন প্রশ্ন, জনজীবনে প্রভাবটা, এটা কিন্তু আমাদের পড়তে লাগবে। যেমন জনজীবনে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে মানব জীবনের ওপর মালভূমির কিভাবে প্রভাব বিস্তার করেছে। দেখো, মালভূমি যখন আমরা পড়বো, মানব জীবনে তার কিভাবে প্রভাব বিস্তার করেছে এটা কিন্তু আমরা পাবো। ওকে, মালভূমি কাকে বলে আগে এটা একটু বলে দিই, তারপরে এটা আসছে। দেখো, মালভূমি হচ্ছে যে সমস্ত আমরা বলতে পারি যে মালভূমি প্রায় চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকে, সেটাকে আমরা কি বলি না পর্বত বেষ্টিত সাধারণত মালভূমি বলে থাকি। মালভূমিটা কি না যেটা সমুদ্র যে সমতল সেখান থেকে 300 মিটার বা তারও কিছুটা উপরে অবস্থিত। ঠিক আছে, একটু খাড়া হবে, একটু ঢালযুক্ত হবে, একটু বিস্তৃত হবে, তরঙ্গায়িত মানে ঢেউ খেলানো তরঙ্গায়িত, বা সামান্য বন্ধুর আমরা বলতে পারি বন্ধুর যে ভূভাগ সেটাকে আমরা মালভূমি বলতে পারি, যেমন টেবিল ল্যান্ড আমরা বলে থাকি। ওকে, যে মালভূমি অনেকটা টেবিলের মতো হয় বলে এটাকে আমরা টেবিল ল্যান্ড বলে থাকি, যেমন মালভূমিকে। এবার আমরা একটা মালভূমির এক্সাম্পল যেমন পামির মালভূমি আমরা দিতে পারি, বা মালভূমির এক্সাম্পল। ঠিক আছে, এবার আমি একটু মানব জীবনে এই মালভূমির প্রভাবটা একটু বলে দিই। দেখো, আমরা বলতে পারি মানব জীবনে মালভূমির প্রভাব কিন্তু প্রচন্ড। ওকে, মালভূমি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদে পূর্ণ থাকে বা ভরা থাকে আমরা বলতে পারি। ওকে, এই খনিজ সম্পদের ভান্ডার হিসাবে ধরা যায়, আমরা বলতে পারি প্রচুর খনিজ সম্পদ আছে এখানে। সাধারণত কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, তারপরে অভ্র, চুনাপাথর, এইসব মূল্যবান খনিজ সম্পদগুলো কিন্তু থাকে। ওকে, খনিজ সম্পদের প্রাচুর্যের জন্যই ভারতে কি হয় না এই যে ছোটনাগপুর মালভূমি আছে তাকে কিন্তু ভারতের খনিজ ভান্ডার বলা হয়, বিকজ এখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে ছোটনাগপুরে। ঠিক আছে, তাই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। ওকে, শিল্প গড়ে ওঠার যে প্রয়োজনীয় কাঁচা মাল, যেমন কৃষিজাত বা খনিজ যেসব কাঁচা মাল সহজে পাওয়া যায় বলে এখানে কি হয় না বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, তারপরে কার্পাস বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো কিন্তু গড়ে উঠেছে। ওকে, মালভূমি অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতি এবং অল্প পরিমাণে এখানে বৃষ্টির জন্য সেটা আমাদের একেবারে অনুপযোগী কৃষিকাজের জন্য। কৃষিকাজ এখানে মোটেই ভালো হয় না, ফসল খুব একটা ভালো হয় না। তো মালভূমির মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে, সেই নদী উপত্যকার উর্বর মাটিতে কি হয়, যে জায়গা দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে সেই নদী যেখান থেকে যে উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদী উপত্যকায় কি হয় না ধান, তারপরে আখ, তুলো, এইসব চাষ করা হয়ে থাকে। ওকে, মালভূমির খাড়া ঢালে কিন্তু আবার চা কফির চাষও হয়। ঠিক আছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি কি হয় না কৃষ্ণ মৃত্তিকায় প্রচুর পরিমাণে তুলো চাষ হয়ে থাকে। আরেকটা জিনিস আমরা পড়বো মালভূমিতে, সেটা হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলে নদীগুলো কি হয় না খরস্রোতা হয়। আর এই খরস্রোতা হওয়ায় সহজেই কি হয় না
জলবিদ্যুৎ উৎপাদন করা সহজ হয়ে যায়। ওকে, যেমন দক্ষিণ ভারতের প্রায় সব নদীর থেকেই কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়। ওকে, এছাড়া কি পর্যটন শিল্প আমরা বলতে পারি, যে মালভূমি অঞ্চলে মনোরম পরিবেশ বা প্রকৃতি, আর সেই পরিবেশের জন্যই, ওকে লেটস কন্টিনিউ। তাহলে আমাদের যে মালভূমি অঞ্চল, সেখানে যে পরিবেশটা সেটা কিন্তু খুবই মনোরম প্রকৃতির হয়, আর সেই জন্যই কি হয়, এখানে অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট আরেকটা আমরা বলতে পারি যে মালভূমি অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় না, বনজ সম্পদ পাওয়া যায়, যেটা যথেষ্ট মূল্যবান। কাঠ, মধু, এই সমস্ত কিছু পাওয়া যায়, যেটা যথেষ্ট পরিমাণে মূল্যবান। তাহলে মানব জীবনের ওপর মালভূমির যে প্রভাব, সেটা কিন্তু অনেকখানি এইভাবে যেভাবে বললাম সেভাবে কিন্তু লিখতে হবে। একটা কথা বলতে হবে, সমভূমির ওপরেও কিন্তু প্রভাবটা ইম্পর্টেন্ট, সেটা বলছি। তার আগে বলি, আমাদের যে পর্বতটা আছে, পর্বতটা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত, যেটা সম্বন্ধে আমি বললাম তোমাদের, ভঙ্গিল পর্বত সম্বন্ধে আমি তোমাদের বললাম। এছাড়াও কিন্তু আমাদের রয়েছে কি না, আমাদের স্তূপ পর্বত রয়েছে, ক্ষয়জাত পর্বত রয়েছে, আগ্নেয় পর্বত রয়েছে, বা সঞ্চয়জাত পর্বত যাকে আমরা বলতে পারি। ওকে, সেগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, বোঝা গেল। এবার মানব জীবনের ওপর সমভূমিরও কিন্তু যথেষ্ট প্রভাব দেখা যায়। এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, সমভূমির প্রভাব, মালভূমির প্রভাব, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। তো যাই হোক, সমভূমির যে প্রভাব সেটা একটু বলি। যেমন সমভূমি মানে আমরা কৃষিকাজ, সমভূমি এলে সবাই মোটামুটি তোমরা নিজেদের মতো লিখতে পারো। দেখো, সমভূমি আমরা বলতে পারি সমভূমি অঞ্চলের উর্বর পলিযুক্ত দিয়ে মাটি, আর কি পলিযুক্ত মাটি দিয়ে তৈরি হয়েছে সমভূমি অঞ্চল। এবার পৃথিবীর অধিকাংশ যে কৃষি কাজ হয়, সেটা সমভূমি অঞ্চলে সাধারণত হয়ে থাকে। এই যে সমভূমি অঞ্চল, সেখানে কি হয়, কৃষিকাজ ভালো হয়। যেমন কি কি ফসল সেখানে ফলে না, ধান, গম, পাট, ঠিক আছে, ডাল জাতীয় শস্য, ঠিক আছে, আলু, শাকসবজি, এগুলো তৈলবীজ, এগুলো প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। ওকে, এখানকার অধিবাসীদের যে অধিকাংশ অধিবাসী আমরা বলতে পারি, বেশিরভাগ মানুষই যাদের জীবিকা কি হয়, অবশ্যই কৃষিকাজ। এছাড়া পশুপালনও হয় কৃষিকাজের পাশাপাশি। এখানে অধিবাসীরা কি করে না, পশুপালন করে। এবার সাধারণত গবাদি পশু, যেমন আমরা বলতে পারি ছাগল, তারপরে ধরো গরু, মোষ, এগুলো গবাদি পশু। তো এদেরকে মানুষ পালন করে, যাদের থেকে আমরা কি পেয়ে থাকি, দুধ পেয়ে থাকি, তারপরে নানান পশুজাত দ্রব্য, চামড়া, এইসব পাওয়া যায়, ঠিক আছে, যেটা মানুষ বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে। তো এইসব জিনিসগুলো হয়ে থাকে। ওকে, শিল্পের ক্ষেত্রে শিল্প যেটা হয়, শিল্প সমভূমি অঞ্চলে খুব ভালো হয়। শিল্পের প্রয়োজনীয় যে কাঁচা মাল, সেটা সহজেই পাওয়া যায় এই সমভূমি অঞ্চলে। উন্নত পরিবহন ব্যবস্থা আছে। তারপরে এখানে প্রচুর মানে বিক্রি করার জায়গা, অর্থাৎ বাজারের সমভূমি অঞ্চলে চাহিদা প্রচুর আছে। ওকে, চাহিদাযুক্ত বাজার রয়েছে সমভূমি অঞ্চলে, যেখানে জিনিসপত্র বিক্রি করা সহজ। ঠিক আছে, তো সেই জন্য শিল্প এখানে প্রচুর পরিমাণে স্থাপিত হয়েছে। ধাতব শিল্পও এখানে প্রচুর আছে। ওকে, আর কৃষির উপর নির্ভর করেও অনেক শিল্প কিন্তু গড়ে উঠেছে। যেমন ধরো কৃষির বীজ, সেটা বিক্রি করার জন্য শিল্প, কৃষির রাসায়নিক ধরো সার, সেটা বিক্রি করার জন্য, কীটনাশক, সেগুলোর জন্য অনেক কিছু, ধান বিক্রি করা হবে, ঠিক আছে, ধান থেকে চাল হবে, চাল বিক্রি করার ইন্ডাস্ট্রি, অনেক কিছু করে উঠছে কিন্তু। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে শিল্পটা তো আমি বললাম, এবার বলবো আমি এখানে কি না, পরিবহন ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বলতে পারি। এখানে পরিবহন ব্যবস্থাটা যথেষ্ট অনুকূল বা প্রপারলি পাওয়া যায়। সেই জন্য সমভূমি অঞ্চলে কিন্তু মানব জীবনের উপর যথেষ্ট একটা ভালো প্রভাব ফেলেছে, যেটা ওকে, এখানে সড়কগুলো যেখানে হয়, অর্থাৎ রাস্তাগুলো যথেষ্ট উন্নত মানের। এখানে রেলপথ ব্যবস্থা রয়েছে সমভূমি অঞ্চলে। জলপথেও ব্যবসা বাণিজ্য করা, জিনিসপত্র আদান প্রদান করা সহজ। বিমানপথ রয়েছে। তো সেই জন্য সড়ক পথ রয়েছে, সেই জন্য সমভূমি অঞ্চল যথেষ্ট সহজেই এই দেশ থেকে ও দেশ, অর্থাৎ দেশ বিদেশে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। তো সেই জন্য কিন্তু মানব জীবনের উপর সমভূমির প্রভাব অনেকখানি আমরা বলতে পারি। ওকে, তো এগুলো একটু ভালো করে পড়বে। আরেকটা পয়েন্ট এখানে দিতে পারো যে এই সমভূমি অঞ্চল জীবনযাপনের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল আমরা বলতে পারি। ওকে, কারণ পৃথিবীর আমরা 90% মানুষই সমভূমি অঞ্চলে বাস করে। এখানে জীবনযাপন করা মানুষের জন্য অনেক সহজ। এখানে সামাজিক, অর্থনৈতিক পরিবেশ থাকার পক্ষে যথেষ্ট ভালো। ওকে, অনুকূল আমরা বলতে পারি। তো এই সব জিনিসগুলো তখন একটু ভালো করে দিতে হবে। আর এই চ্যাপ্টার থেকে সাধারণত আমাদের
প্রশ্ন এসে থাকে যে এই যে পামির মালভূমি, পামির মালভূমি কিন্তু অনেকটা উঁচু, উঁচু হওয়া সত্ত্বেও একে মালভূমি বলা হয়, পর্বত বলা হয় না। কিন্তু কেন পামির মালভূমিকে পর্বত বলা হয় না, এটার ব্যাখ্যা কিন্তু এগেন অ্যান্ড এগেন আমাদের আসে। দেখো, এই প্রশ্ন এলে আমরা কিভাবে আনসার করতে পারি, যেমন আমরা বলতে পারি সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি উঁচু যে ভূমিরূপ তাকে কি বলা হয় না পর্বত বলে। ঠিক আছে, কিন্তু পৃথিবীর বেশ কিছু উঁচু মালভূমি, বিশেষত আমরা বলতে পারি পর্বত বেষ্টিত মালভূমি যেগুলো আছে, যাদের উচ্চতা 1000-এর বেশি, অর্থাৎ 3000 মিটারেরও বেশি আমরা বলতে পারি। যেমন তার মধ্যেই রয়েছে পামির মালভূমি, যার উচ্চতা 7000 মিটারেরও বেশি, যেমন 7649 মিটার এটার উচ্চতা। ঠিক আছে, কিন্তু এত উঁচু ভূমিভাগ হওয়া সত্ত্বেও এটা কিন্তু মালভূমি বলা হয়, একে পর্বত বলা হয় না। আমরা এর পিছনে কিছু কারণ আছে, সেটা হিসাবে আমরা বলতে পারি যে এই যে এটা কি হয় পর্বতের মতো, মানে অতটা বন্ধুর নয়, বন্ধুর প্রকৃতির নয়, সেজন্য এটাকে আমরা মালভূমি বলে থাকি। ওকে, এই যে মালভূমিটা, এর উপরিভাগ মালভূমির মতো কি হয় সমতল, বা আমরা বলতে পারি অল্প তরঙ্গায়িত। ঠিক আছে, তো সেজন্য এটা মালভূমি বলা হয়, একে পর্বত বলা হয় না। ওকে, এর চারপাশে, অর্থাৎ এই মালভূমির চারপাশে কি থাকে না, চারপাশে সমভূমি অঞ্চলের ঘন বসতি গড়ে ওঠার কারণগুলো আছে, অনেকগুলো কারণ আছে যে এখানে আমরা বলতে পারি এই যে মালভূমিটা আছে এর চারপাশে অনেক সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। ঠিক আছে, এবার দেখো, এটা কিন্তু অনেকটা খাড়া ঢালযুক্ত হয়ে থাকে, মানে খাড়া হয় ঢালযুক্ত। আর আমরা সবচেয়ে বেশি বলতে পারি যে পামির মালভূমির আকৃতিটা কি হয় না অনেকটা টেবিলের মতো। মালভূমির আকৃতিটাই তো টেবিলের মতো, তো অনেকটা টেবিলের মতো, তো সেই জন্য পর্বতটা কি হয় একটু শঙ্কু আকৃতির হয়ে থাকে, যেখানে চূড়া থাকে। কিন্তু পামিরে তো সেটা নয়, একটু কি টেবিলের মতো, অর্থাৎ চ্যাপ্টার মতো আমরা বলতে পারি। তো সেই জন্য আমরা বলতে পারি পামির একটা মালভূমি, এটা কিন্তু কোনো পর্বত নয়। তো এই প্রশ্ন এলে আমরা এভাবে ব্যাখ্যা দেবো। ঠিক আছে, আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা এই চ্যাপ্টার থেকে পাই, যেমন ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয়। কেন সব জায়গাটা একরকম নয়, এটা কারণ ব্যাখ্যা করতে দিয়ে থাকেন। তো আমরা কিভাবে এটা বলতে পারি, দেখো ভূপৃষ্ঠের উপর কোথাও কোথাও কি আছে, পর্বত আছে, পাহাড় আছে, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি আছে। এই যে সব ধরনের যে ভূমিরূপ, এটা দু ধরনের শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কি না অভ্যন্তরীণ আর শক্তি আর বহির্জাত শক্তি। অভ্যন্তরীণ শক্তিটা কি না ভূপৃষ্ঠের অনেকগুলো ছোট 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 বড় পাত নিয়ে গঠিত হয়, আমরা জানি। এবার মহাদেশ আর মহাসাগরগুলো এই পাতগুলোর ওপর অবস্থিত। আর এই পাতগুলো একটা কিরকম ধরনের জানো তো, অনেকটা আমরা বলতে পারি অনেকটা সান্দ টাইপের, যেমন ধরো থকথকে টাইপের। ওকে, তো থকথকে টাইপের স্তরের ওপর এটা কিন্তু ভাসছে। এবার ভাসতে ভাসতে পাতগুলো কখনো কখনো পরস্পরের দিকে এগিয়ে আসছে, আবার কখনো কখনো পরস্পরকে স্পর্শ করছে, ধাক্কা খাচ্ছে, কখনো কখনো ওরা দূরে সরে যাচ্ছে। এর ফলে একটা আলোড়নের সৃষ্টি হয়েছে, কম্পন বা আলোড়নের সৃষ্টি হয়। ঠিক আছে, যার থেকে ভূ অভ্যন্তরীণ শক্তির জন্ম হয়। আর এই শক্তির জন্যই কিন্তু এই সমভূমি, মালভূমি, পর্বত এসবের সৃষ্টি হয়। ওকে, বহির্জাত শক্তিটা কি বলতে পারি। ঠিক আছে, বহির্জাত শক্তি হলো যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রের তরঙ্গ, এইসবের দ্বারাই কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এই সমস্ত যে প্রাকৃতিক শক্তিগুলো, সেটা ভূমিরূপের উপর সব সময় কাজ করে চলেছে, কখনো ক্ষয় করে, কখনো উচ্চতা হ্রাস করে, কখনো সঞ্চয় করে, এইসব করে। ওকে, তো এইভাবে ভূপৃষ্ঠ জুড়ে যে বৈচিত্র্যময় ভূমিরূপ তৈরি হয়েছে, তাকে মানে তৈরি হয়েছে, তাই আমরা এটা বলতে পারি ভূপৃষ্ঠ সব জায়গায় একরকম না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূচিত্র আমরা পেয়ে থাকি। কিছু পার্থক্য আমি বলে দিচ্ছি, যেগুলো কিন্তু পড়বে পরীক্ষায় আসে। যেমন পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য কি, পরীক্ষায় প্রচুর পরিমাণে এটা পাবে। পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমির মধ্যে পার্থক্য পরীক্ষায় প্রচুর আসে। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বতের পার্থক্য পরীক্ষায় পাবে। ওকে, এছাড়া পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবিচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য আসে। অভ্যন্তরীণ শক্তি আর বহির্জাত শক্তির মধ্যে পার্থক্য পরীক্ষায় পাবে। এই ধরনের পার্থক্যগুলো কিন্তু পরীক্ষায় খুব ভালো করে পড়তে হবে।
ওকে। এবার আগ্নেয় পর্বত, তারপরে ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্যটাও কিন্তু আসে, পড়তে লাগবে। তো যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দিলে এগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে করতে লাগবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমি ডিসকাশন করে দিলাম। এগুলো ভালো করে পড়ো ভালো করে, ঠিক আছে, এগুলো কিন্তু আসবে। আর এছাড়াও কিছু ছোট ছোট প্রশ্ন আসে, যেটা কিন্তু আমি তোমাদেরকে ডিসকাশন করে দেবো, ছোট প্রশ্ন লিখিয়ে দেবো আমি। ওকে, তো সেগুলো পড়তে হবে। আমি কিছুদিনের মানে 2-1 দিনের মধ্যেই লিখিয়ে দেবো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো। স্থলভাগের উচ্চতা, তারপরে এই ধরনেরও আসে। ওকে, তো স্থলভাগের উচ্চতা কি কি হয়, কি ধরনের হয়, সেভাবে আসে প্রশ্নগুলো। তো যাই হোক, আমি সেটা লিখে দেবো। লোয়েস্ট সমভূমি কাকে বলে, সেটাও আমরা পরীক্ষায় পেয়ে থাকি। মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়, আমি বললাম মালভূমিকে টেবিল ল্যান্ড, মালভূমি ওপরটা টেবিলের মতো, সেই জন্য। ঠিক আছে, চারপাশে টেবিলের মতো খাড়া ঢাল যুক্ত হয়। ঠিক আছে, আকৃতিগতভাবে মালভূমিকে দেখতে অনেকটা বড় টেবিলের মতো, তো সেই জন্য টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে। যাই হোক, এই ধরনের প্রশ্ন, উপত্যকা কাকে বলে, পর্বত কাকে বলে, পর্বতগ্রন্থি কাকে বলে, পর্বতমালা কাকে বলে, সব পড়বে। পর্বত শৃঙ্গ কাকে বলে, সব পরীক্ষায় আসে এগুলো। তো এগুলো তোমাদেরকে যেগুলো যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ো। আরেকটা প্রশ্ন একটু বলে দিই একটুখানি শেষ করতে করতে, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে কিছু মানুষ পশুপালন করে। তো পার্বত্য অঞ্চলে কিছু মানুষ পশুপালন করে, এর কারণটা কি? দেখো, পার্বত্য অঞ্চলে যে বেশ কিছু পরিবেশগত প্রতিকূলতা এখানকার মানুষের যে জীবন আর জীবিকা বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। আমরা বলতে পারি এখানে ভূমিভাগ কি হয় না, অত্যন্ত বন্ধুর, কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যে উর্বর মাটি এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না। রাস্তাঘাটও খুব একটা ভালো না, অনুন্নত আমরা বলতে পারি। বসবাসগত যে জায়গা বা বাসস্থানের দিক থেকে মানুষের মধ্যেও মানে বিচ্ছিন্নতা স্পষ্ট, আমরা বলতে পারি। বসবাসও তেমন মানে সুযোগ্য নয়, সুযোগ্য ব্যবস্থা নেই পার্বত্য অঞ্চলে। কিন্তু এই সবের জন্য কিন্তু এখানে কৃষি আর শিল্পটা খুব কম হয়। তবে এখানকার যে প্রতিকূল পরিবেশটা, এটা ঘন অরণ্য কিংবা ছোট বড় যে তৃণভূমি যথেষ্ট প্রাধান্য পেয়েছে, আর এর প্রভাবে ছোট ছোট তৃণভূমির সৃষ্টি হয়েছে এখানে। আর তার জন্যই কিন্তু এই মানুষ পশুপালন করে, যাতে পশুদেরও কি হচ্ছে, তারা তৃণভূমি খেয়ে বেঁচে থাকতে পারছে, এছাড়াও মানুষ পশুদের থেকে ডিম, দুধ এসব পাচ্ছে। ঠিক আছে, সেই জন্য। ওকে, ক্লিয়ার? তাহলে আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। একটু পরে নেক্সট চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিচ্ছি। খুব ভালো থাকো, আর পুরো লাইন ভিত্তিক পড়াটা অবশ্যই দেখে নেবে, আমি বুঝিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।